Hi, dear student. Good evening and welcome to your YouTube channel WPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। সামনে WBCS এক্সাম, ফর্ম ফিল আপ চলছে। তো আশা করি প্রত্যেকেই এখন WBCS এক্সামের জন্য তোমরা তোমাদের যে পড়াশোনা সঠিকভাবে করছো এবং আশা রাখি 2021 WBCS প্রিলিমস বা WBCS এক্সাম তোমাদের প্রত্যেকের ভালো হবে। ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা করো, সিরিয়াসলি পড়াশোনা করো। এই সময়ে যতটা সম্ভব তোমরা তোমাদের পড়াশোনাতে সময় দাও। ঠিক আছে, এটাই বলবো। আর এটাও বলবো যে এই সময়কালে একটা খুব সুন্দরভাবে একটা রুটিন কিন্তু করে নিতে হবে, এবং যে রুটিনের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমরা রাখবে তোমাদের পড়াশোনার মধ্যে, আমি এটুকুটা বলবো যে রিভিশনটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, রিভিশনস মানে কি, পুরনো যে পড়াগুলো নতুন অবশ্যই পড়তে হবে, যেগুলো পড়া হয়নি, যেগুলো জানা হয়নি সেগুলো জানতে হবে, কিন্তু তার পাশাপাশি রিভিশনটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, পুরনো যে পড়াগুলো, ঠিক আছে, যেগুলো তোমার হয়ে আছে, তোমার হয়ে গেছে, সেগুলো কিন্তু দেখতে হবে। তাই রিভিশনটাও কিন্তু মাস্ট। এবং তার পাশাপাশি এই সময়কালে যতটা পারবে প্র্যাকটিসে, ঠিক আছে, প্র্যাকটিস, ঠিক আছে, করতে হবে কিন্তু। তাই মক এক্সামস হচ্ছে দিতে হবে। তো আনএকাডেমি থেকে তো ডিসেম্বর মান্থে প্রত্যেক রোববার মক এক্সাম হয়েছে, প্রত্যেক রোববার। তো আগামী দিনেও আসবে মক এক্সাম আনএকাডেমি থেকে। তো এটুকুনটাই বলবো যে মক এক্সামস প্র্যাকটিস কিন্তু করতে হবে। তাই রিভিশন এবং প্র্যাকটিস এইটা কিন্তু এই সময়কালে তোমাদের রুটিনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তোমাদের রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রত্যেকেই সচেতন তোমাদের কেরিয়ার নিয়ে, তোমাদের পড়াশোনা নিয়ে। তো এটাই বলবো যে ঘাবড়ানোর কোনো বিষয় নয়, ভয় পাওয়ার কোনো বিষয় নয়। ঠিকভাবে পড়াশোনা করো, একটা রুটিন গুছিয়ে নাও। ঠিক আছে, একটা রুটিন তৈরি করে নাও এবং তৈরি করে নিয়ে পড়াশোনাটাকে খুব সুন্দরভাবে স্টার্ট করো। ঠিক আছে, কোনো রকম বাজে চিন্তা ভাবনা বা কোনো কিছু আনার দরকার নেই, কোনো নেগেটিভ ফিলিংস আনার দরকার নেই। জাস্ট তোমার একটা রুটিন ঠিক করে তৈরি করে নাও। আর বললাম, রুটিনের মধ্যে অবশ্যই কি থাকবে, রিভিশন এবং প্র্যাকটিস। এইভাবে একটা রুটিন করো, রুটিন করে একদম এই সময়টাকে হচ্ছে ফুল হচ্ছে ইউজ করো। ঠিক আছে, তো অবশ্যই এটাই বলবো যে তোমাদের এই পড়াশোনা, তোমাদের এই পড়াশোনার ক্ষেত্রে, তোমাদের এই পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে গাইডেন্স, যে কিভাবে এক একটা সাবজেক্ট ডিল করবে বা না করবে। তো সেই ক্ষেত্রে বলতে পারি তোমাদের সমস্যা সমাধানের উপায় হিসাবে আনএকাডেমি থেকে এই মুহূর্তে বিভিন্ন কোর্স হচ্ছে লঞ্চ করা হয়েছে WBCS বা আদার এক্সামসগুলো যেগুলো সামনে রয়েছে সেই এক্সামসগুলোর ওপর। তো এরকমই দেখতে পাচ্ছ একটা কোর্স, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022, যে কোর্সে আমি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ক্লাস নিচ্ছি একদম টপিক ওয়াইজ সিলেবাসকে ফলো করে, যেটা হচ্ছে একটা ডিটেলস কোর্স যেখানে আমি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন আলোচনা করছি। এর পাশাপাশি বেশ কিছু কোর্স এই সময়কালে লঞ্চ করা হয়েছে, পাবলিশড হয়েছে, যার মধ্যে দেখতেই পাচ্ছ ট্রায়াম্প টু বলে এই যে কোর্স, যেটা তোমার স্টার্ট হয়েছে এই 28 ডিসেম্বর থেকে 100 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স WBCS প্রিলিম 2021কে ফোকাস করে। তো WBCS প্রিলিম 2021 ওপর এই কোর্সটা ভেরি ইম্পর্টেন্ট, ট্রায়াম্প 2, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর। ঠিক আছে, এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা দেখতে পাচ্ছ 90 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স। ঠিক আছে, এবং যে কোর্সটাতে আনএকাডেমির যারা এক্সপিরিয়েন্সড অ্যান্ড টপ এডুকেটার যে রিসোর্সটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে সেটা হচ্ছে এনসিআরটির উপর পুরো এই ক্লাসটা হবে, যেখানে এনসিআরটির তথ্য তোমাদের দেওয়া হবে। সায়েন্স, সোশ্যাল সায়েন্স, প্রত্যেকটা, মানে সোশ্যাল সায়েন্স বলতে হিস্ট্রি, তোমার জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, ইকোনমিক্স, প্রত্যেকটা বিষয়ে। ঠিক আছে, এই কোর্সটাও স্টার্ট হয়েছে 29 ডিসেম্বর থেকে। তাহলে এই যে কোর্সগুলো কিন্তু তোমাদের 2021 WBCS প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোর্স। ওকে, ঠিক এরকমই আরেকটি কোর্স যেটা হচ্ছে 250 ডেজের হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স WBCS 2022 প্রিলিমসের ওপর। 250 ডেজের একটা, বুঝতেই পারছো 250 ডেজ মানে হচ্ছে সোজা কথায় যদি আমরা বলি 7 থেকে 8 মাসের হচ্ছে একটা কোর্স, যেখানে তোমাকে 2022 WBCS এর জন্য
ফুল তোমাকে কি করা হবে, গাইড করা হবে, প্রিপেয়ার করা হবে। তো এই কোর্সটাও স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। তো এই কোর্সগুলোতে তোমরা জয়েন করে তোমাদের যে WBCS যে প্রিপারেশনস, যে পড়াশোনা, সেটাকে তোমরা খুবই ভালোভাবে করতে পারবে। এবং আনএকাডেমির যারা দক্ষ এডুকেটার যারা রয়েছেন, এক্সপিরিয়েন্স যারা এডুকেটার রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে, তাদের গাইডেন্সের মাধ্যমে তোমরা তোমাদের যে পড়াশোনা এবং প্রত্যেকটা সাবজেক্ট খুব সহজভাবে, খুব সুন্দরভাবে কি করতে পারবে, তৈরি করতে পারবে আনএকাডেমির যারা এডুকেটার রয়েছেন তাদের গাইডেন্সে। ঠিক আছে? তো এই কোর্সগুলো যেরকম WBCS এর ওপর, এরকমই আরেকটি কোর্স যেটা এই সময়কালে লঞ্চ হয়েছে 28 ডিসেম্বর, যেটা হচ্ছে PSC SI ফুডের ওপর। ঠিক আছে? 120 ডেজের, 120 দিনের একটা কোর্স, ইচ্ছে পূরণ, যেটা হচ্ছে PSC SI ফুডের ওপর, যেখানে PSC SI ফুডের ওপর কি করা হবে, তোমাদের ক্লাস নেওয়া হবে, তোমাদের গাইড করা হবে। তো এই কোর্সগুলো তোমাদের আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর ওপর এই কোর্সগুলো লঞ্চ করা হয়েছে। তাই এই কোর্সগুলোতে জয়েন করো এবং জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরো ভালোভাবে তৈরি করো। ঠিক আছে? তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি অ্যান্ড এনরোল করো এই কোর্সগুলোতে, এবং এই কোর্সগুলোতে এনরোল করার মাধ্যমে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরো ভালো, আরো মজবুত করে তোলো। ওকে? তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বা যে আলোচনাটা আমি তোমাদের সাথে করে চলেছি, ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল রাইটসের যে আলোচনাটা করছি এই মুহূর্তে, যে রাইটটা নিয়ে, সেই রাইটটা হচ্ছে আর্টিকেল 19। আর্টিকেল 19-এর ওপর টোটাল দুটো ক্লাস আমি নিয়েছি। আজকে আমি তৃতীয় ক্লাস নিচ্ছি আর্টিকেল 19-এর, যেখানে আমি আর্টিকেল 19-এর দুটো রাইট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। একটা হচ্ছে ফ্রিডম অফ রেসিডেন্ট, আর একটা হচ্ছে ফ্রিডম অফ প্রফেশনস। তো এই দুটো রাইট নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই ক্লাসে আলোচনা করব। ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, যেখানে আমি রাইট টু ইকুয়ালিটি আলোচনা আমি তোমাদের সাথে করে ফেলেছি। এখন আলোচনা শুরু করেছি রাইট টু ফ্রিডম, যেখানে আর্টিকেল 19 নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি, যেখানে আর্টিকেল 19-এর ওপর আমি তিনটে ক্লাস নিয়েছি, মানে দুটো ক্লাস নিয়ে নিয়েছি। এটা আজকে তৃতীয় ক্লাস, যেখানে আমি আলোচনা করব তোমাদের সাথে আর্টিকেল 19-এর আরো দুটো রাইট নিয়ে, সেটা হচ্ছে রাইট টু রিসাইড অ্যান্ড রাইট টু প্রফেশনস। তো এই যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, দিস ইউটিউব চ্যানেল ইজ ক্রিয়েটেড বাই আনএকাডেমি বিকজ অফ ইউ। তার কারণটা হচ্ছে এটাই যে এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। তোমাদের কিছু সমস্যার কথা মাথায় রেখে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। কি সমস্যা? তো বলে রাখি, এই যে ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে কিন্তু আমি তোমাদের সাথে যে তথ্যগুলো আলোচনা করছি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্লাসে, সেই তথ্যগুলো কিন্তু কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, একটা গুরুত্বপূর্ণ বই আমরা বলে থাকি, যেটা হচ্ছে M লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। তো এই বইটা আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, প্রত্যেকেই আমরা এই বইটা ফলো করি, কিন্তু এই বইটা পড়ার ক্ষেত্রে বা এই বইটা ফলো করার ক্ষেত্রে আমরা একটুখানি হলেও কি থাকি বলো, কনফিউজড থাকি। তার কারণটা হচ্ছে এটাই যে আমি তো WBCS এর জন্য নিজেকে তৈরি করছি, তো WBCS এর জন্য আমাকে এই বইটা কতটা পড়তে হবে, মানে কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, আবার যে চ্যাপ্টার গুলো পড়তে হবে সেই চ্যাপ্টার গুলোর কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। ওকে? তো এই সমস্যা সমাধানের উপায় হিসাবে, ঠিক আছে, এই যে চ্যানেল WBPSC GS 101, দিস চ্যানেল ক্রিয়েটেড বাই আনএকাডেমি, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করছি M লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি এই বই, যেখানে আমি তোমাদের সাথে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করছি, এবং সেই চ্যাপ্টারগুলো আলোচনা করব যে চ্যাপ্টারগুলো আমাদের WBCS এর জন্য গুরুত্বপূর্ণ, এবং চ্যাপ্টারগুলোর সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব যেটা তোমাকে পড়তে হবে এই বই থেকে। ঠিক আছে? তো এই যে সমস্যাটা, ঠিক আছে, তোমাদের ম্যাক্সিমামের মধ্যে, যে এই বইটা কিভাবে পড়বো, কিভাবে এই বইটা কভার করব, তো তার সমস্যা, মানে সেই সমস্যা সমাধানের উপায় হিসাবেই এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি M লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইয়ের তথ্য। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব আর্টিকেল 19-এর পার্ট 3, যেখানে আলোচনা করব দুটো রাইট নিয়ে, সেটা হচ্ছে ফ্রিডম অফ রেসিডেন্স আর একটা হচ্ছে ফ্রিডম অফ প্রফেশনস। তো প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব ফ্রিডম অফ রেসিডেন্স, মানে কি, বাসস্থানের অধিকার বা স্বাধীনতা। তো আর্টিকেল 19 একটুখানি আমি আলোচনা করে নিই, যে আর্টিকেল 19 যেখানে আমাদেরকে 6টা কি দেওয়া রয়েছে বলো, স্বাধীনতা দেওয়া রয়েছে। সেই 6টা স্বাধীনতা কি? সেই 6টা স্বাধীনতা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রেসিডেন্স অ্যান্ড ফ্রিডম অফ
প্রফেশনস। কিন্তু আর্টিকেল 19-এ আমাদেরকে যে স্বাধীনতা বা অধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অনিয়ন্ত্রিত নয়, মানে এরকম নয় যে আমরা এই স্বাধীনতাগুলো আমাদের খেয়াল খুশি মতো আমরা কি করতে পারবো বলো, আমরা উপভোগ করতে পারবো, কাউরির ক্ষতি করে আমরা এই স্বাধীনতাগুলো আমরা ভোগ করতে পারবো, ভোগ করতে সক্ষম হব, এরকম ভাবে কিন্তু আমাদেরকে এই অধিকারগুলো দেওয়া হয়নি। আর্টিকেল 19-এ যেরকম আমাদেরকে 6 ফ্রিডম দেওয়া হচ্ছে, সেরকম আর্টিকেল 19-এ কিন্তু এই ফ্রিডমকে আমরা বিভিন্ন কারণে কি করতে পারবো বলো, রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো, সেটাও কিন্তু আর্টিকেল 19-এ বলা আছে যে আমরা ফ্রিডম অফ স্পিচকে আমরা এই গ্রাউন্ডে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, যেগুলো আমি তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেল WBPSC GS 101 যে চ্যানেলে আমি আলোচনা করেছি, ভিডিওগুলো দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে যেখানে আলোচনা করেছি যে ফ্রিডম অফ স্পিচের অর্থ কি, ফ্রিডম অফ স্পিচের রেস্ট্রিকশনস কি, লিমিটেশনস কি। তো আর্টিকেল 19 যেরকম রাইট দিচ্ছে আমাদেরকে, ফ্রিডম দিচ্ছে, সেরকম আর্টিকেল 19 কিন্তু এই রাইটগুলোকে রেস্ট্রিক্ট করার গ্রাউন্ড বা লিমিটেশনও কিন্তু বলে দিচ্ছে যে এই গ্রাউন্ডে আমরা এই রাইটগুলোকে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো। তাই এটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি অলরেডি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসোসিয়েশন, অ্যাসেম্বলি, মুভমেন্ট। তো এই টপিকগুলো যখন আমি তোমাদের সাথে আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, তখন সেখানে আমি রেস্ট্রিকশনস গুলো বলেছি, আশা করি তোমরা দেখেছো, তোমাদের মনে আছে। তো আজকে আমি তোমাদের সাথে যে দুটো রাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিডম অফ রেসিডেন্স আর হচ্ছে ফ্রিডম অফ প্রফেশন। তো ফ্রিডম অফ রেসিডেন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে, তো দেখো বলছে এভরি সিটিজেন, ভারতের প্রত্যেকটা নাগরিক, হ্যাজ দ্য রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে এই স্বাধীনতা বা অধিকার দেওয়া হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তার পছন্দ মতো যে কোনো জায়গায় সে কি করতে পারে বলো, নিজের বাসস্থান হিসাবে বেছে নিতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায়। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ দ্য ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, আমাদের বাসস্থান হিসাবে আমরা বেছে নিতে পারি। কিন্তু এই যে রিসাইড অ্যান্ড সেটেল, এই দুটো শব্দের অর্থ কি, তো সেটা দেখো বলছে দিস রাইট হ্যাজ টু পার্ট। The right to reside in any part of the country, which means to stay at any place temporarily. তাহলে এই যে বলছে রাইট টু রিসাইড, তাহলে রিসাইড মানে হচ্ছে কি যে টেম্পোরারিলি, মানে হতেই পারে যে তুমি অস্থায়ীভাবে তুমি দেখা যাচ্ছে দিল্লিতে বসবাস করছো, হতেই পারে কাজের সূত্রে। ঠিক আছে, অস্থায়ীভাবে দেখা যাচ্ছে তুমি ব্যাঙ্গালোরে কি করছো বলো, বসবাস করছো। তার কারণ কি, তার কারণটা হচ্ছে তুমি দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরে তুমি চাকরি করছো। এরকমই দেখো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও বলতে পারি যে অনেকেই কাজের সূত্রে কলকাতায় আমরা থাকি, তাই না, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে হোম টাউন সেটা দেখা যাচ্ছে কোনো একটা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, কিন্তু কলকাতাতে আমরা কি রয়েছি বলো, কাজের সূত্রে রয়েছি। তাহলে এটাই বলছে রিসাইড। রিসাইড মানে কি, টেম্পোরারিলি। তাহলে আমরা অস্থায়ী ভাবেও ভারতবর্ষের কোনো প্রান্তকে, কোনো জায়গাকে আমরা কি করতে পারি বলো, বেছে নিতে পারি। সেটা হতে পারে তোমার ভারতবর্ষের ক্ষেত্রে, বা সেটা হতে পারে তোমার স্টেটের ক্ষেত্রে। মানে হতেই পারে দেখা যাচ্ছে যে কলকাতার একটা ছেলে সে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকছে টেম্পোরারি, বা দেখা যাচ্ছে ডিস্ট্রিক্টের একটা ছেলে সে কর্মসূত্রে দেখা যাচ্ছে কলকাতায় থাকছে। ওকে, আর সেটেল মানে কি, সেটেল মানে যেটা বলছে দেখো রাইট টু সেটেল ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি which means to set up a home or domicile at any place permanently। তাহলে সেটেল মানে হচ্ছে যেটা বলছে পার্মানেন্টলি, মানে হতেই পারে দেখা যাচ্ছে যে তুমি পার্মানেন্টলি কি হয়ে গেলে, দিল্লিতে সেটেল হয়ে গেলে, সেখানে দেখা যাচ্ছে জমি বাড়ি কিনে বাড়ি করে সেখানে তুমি থাকা শুরু করে দিলে। ঠিক আছে, তাহলে তুমি কি হয়ে গেলে, তুমি দিল্লির দেখা যাচ্ছে পার্মানেন্ট কি হয়ে গেলে, রেসিডেন্ট হয়ে গেলে। তুমি কলকাতা থেকে চলে গিয়ে তুমি দিল্লিতে সেটেল হয়ে গেলে। তুমি দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট থেকে তুমি চলে গিয়ে তুমি দেখা যাচ্ছে কলকাতায় কি হয়ে গেলে বলো, সেটেল হয়ে গেলে। ওকে, তাহলে বলছে যে আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তকে, ঠিক আছে, যে কোনো জায়গাকে, আমাদের পছন্দ মতো যে কোনো জায়গাকে আমরা কি করতে পারি, আমাদের বাসস্থান হিসাবে বেছে নিতে পারি, সেটা টেম্পোরারিলিও এবং পার্মানেন্টলি। ওকে, তাহলে টেম্পোরারি মানে হচ্ছে রিসাইড আর পার্মানেন্ট মানে হচ্ছে সেটেল। তাহলে বলছে যে দেখো সেটেল কি বলছে, যে রাইট টু সেটেল ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি which means to set up a home or domicile in at any place permanently। ডোমিসাইল মানে কি, ডোমিসাইল মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট হোম।
তাহলে সোজা কথায় যে দেখা যাচ্ছে যে আমি কলকাতাতে রয়েছি, আমি দিল্লিতে চাকরি পেয়েছি, তো আমি দিল্লিতে কি হয়ে গেলাম বলো, পার্মানেন্টলি সেটেল হয়ে গেলাম। ওকে, তো সেই রাইটও কিন্তু আমাকে দেওয়া হচ্ছে। তাহলে আর্টিকেল 19 যেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে যে ভারতবর্ষের যে কোনো জায়গাকে আমরা কি করতে পারি, আমাদের বাসস্থান হিসেবে বেছে নিতে পারি, এবং সেটা কি টেম্পোরারিলিও হতে পারে, পার্মানেন্টলিও হতে পারে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বলছে দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য এক্সারসাইজ অফ দিস right on two ground, namely the interest of general public and the protection of interest of any scheduled tribe। তাহলে এই যে অধিকার ফ্রিডম অফ রেসিডেন্স, এই অধিকারটা কিন্তু অ্যাবসলিউট নয়। এই অধিকারটাকেও আমরা কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো। এবং রেস্ট্রিকশন বা লিমিটেশনের গ্রাউন্ড কি, দেখো বলছে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, আর কি বলছে ইন্টারেস্ট অফ শিডিউল্ড ট্রাইব। তাহলে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক মানে কি, জনস্বার্থে, ঠিক আছে, জনস্বার্থে। যদি এখন তুমি বলো যে আমি এলওসি তে গিয়েতে আমি এলওসি তে গিয়ে একটা জমি কিনে ওইখানে গিয়ে বাড়ি করব, সেটা কখনোই সোজা কথা অ্যালাউড নয়। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে আন্দামানে জানোয়ারা যেখানে থাকে, ঠিক আছে, সেখানে গিয়ে তুমি জমি বাড়ি করে থাকবে, সেটা কখনোই অ্যালাউড নয়। ঠিক আছে, তাহলে অবশ্যই যেটা ট্রাইবাল এরিয়া, সেখানে কিন্তু আউটসাইডারদের মুভমেন্ট এবং বলতে পারো সেটেলমেন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড। তাই দেখবে ট্রাইবাল এরিয়ার ল্যান্ড একমাত্র ট্রাইবাল এরিয়ার যারা ওই এরিয়ার যারা অরিজিনাল ইনহ্যাবিটেন্ট, তারাই কি করে বলো, সেটা অ্যাক্সেস করে। সেখানে আউটসাইডাররা গিয়ে কিন্তু কি করতে পারে না বলো, সেখানকার জমি বাড়ির মালিক হতে পারে না। তার কারণটা কি, যাতে ট্রাইবাল কালচারটা যাতে কি থাকে বলো, প্রোটেক্ট থাকে। ঠিক আছে, তাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা যাতে কি থাকে বলো, তারা প্রিজার্ভ করতে পারে। ঠিক আছে, তো এই কারণে ট্রাইবাল এরিয়া, ঠিক আছে, ট্রাইবাল এরিয়ার যে ল্যান্ড, সেই ল্যান্ড কিন্তু আউটসাইডাররা কি করতে পারে না বলো, অ্যাক্সেস করতে পারে না। তাহলে এই যে রাইট ফ্রিডম অফ রেসিডেন্স, এটাকে আমরা কি করতে পারি, দুটো গ্রাউন্ডে রেস্ট্রিক্ট করতে পারি। একটা হচ্ছে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, আর একটা হচ্ছে ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব। ওকে, ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট, এবার যে রাইটটা নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসে, এবং যেটা হচ্ছে আর্টিকেল 19 এর বলতে পারো লাস্ট রাইট, ফ্রিডম অফ প্রফেশনস। ঠিক আছে, ফ্রিডম অফ প্রফেশন মানে হচ্ছে পেশার অধিকার। তো কি বলছে দেখো, বলছে অল সিটিজেন আর গিভেন দ্য রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। তাহলে ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 19 আমাদেরকে অধিকার দিচ্ছে যে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কি করতে পারি বলো, পেশা, ব্যবসা আমরা বেছে নিতে পারি। ঠিক আছে, এবং দেখো বলছে দিস রাইট ইজ ভেরি ওয়াইড অ্যাজ ইট কভার্স অল দ্য মিনস অফ আর্নিং ওয়ান্স লাইভলিহুড। ঠিক আছে, তাহলে এই যে আর্টিকেল 19 ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে যে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো পেশা, ব্যবসা আমরা কি করতে পারি, বেছে নিতে পারি। তাহলে এই যে অধিকারটা, এই অধিকারটা কিন্তু আমাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে আজকে আমার লাইফটাকে লিড করার জন্য, ঠিক আছে, আজকে আমি আমার জীবন জীবিকা নির্বাহের জন্য যদি বলো, এই অধিকারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমি আমার পছন্দ মতো আমি কি করব, আমি আমি পছন্দ মতো আমি কাজ করব। যেটা হতে পারে কোনো পেশাতে আমি যুক্ত হলাম, সেটা হতে পারে কোনো ব্যবসা আমি শুরু করলাম। ঠিক আছে, তাহলে এই যে অধিকারটা, পেশার অধিকার, ব্যবসার অধিকার, ঠিক আছে, তাহলে এই অধিকারটা কিন্তু আমাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ অধিকার, যাতে আমরা আমাদের পছন্দ মতো কাজ করে যাতে আমরা আমাদের লাইফটাকে কি করতে পারি, মেনটেন করতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো কি বলছে, দিস রাইট ডাজ নট ইনক্লুড the right to carry on a profession or business or trade or occupation that is immoral। তাহলে এই যে ফ্রিডম অফ প্রফেশন, এই অধিকারটা কিন্তু অনিয়ন্ত্রিত নয়। মানে এরকম নয় যে তোমাকে পেশার অধিকার দেওয়া হচ্ছে, তোমাকে ব্যবসার অধিকার দেওয়া হচ্ছে, তার মানে তুমি যা খুশি তাই ব্যবসা করতে পারো, তা নয়। তাহলে বলছে দেখো, এই অধিকার তোমাকে এটা দেয় না যে তুমি কোনো একটা দেখা যাচ্ছে ইমোরাল কি করছো বলো, একটা কোনো কাজ করছো অনৈতিক। কিরকম দেখো, এক্সাম্পল দিচ্ছে ট্রাফিকিং ইন উইমেন অ্যান্ড চিলড্রেন, মানে কি মানুষ পাচার। মানুষ পাচার, তাহলে কেউ যদি বলে যে আমার ব্যবসা মানুষ পাচার, ঠিক আছে, কারণ আমাকে সংবিধান আর্টিকেল 19 আমাকে অধিকার দিয়েছে যে কোনো পেশা বা যে কোনো ব্যবসা করার, তো আমার যেটা পেশা আমি বেছে নিয়েছি হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, তো দিস ইজ নট অ্যালাউড। ওকে, তাহলে বলছে যে এই যে অধিকার, এই অধিকারটা তোমাকে এরকম দেয় না যে তুমি
যা খুশি তাই করতে পারো। কারণ আমি প্রথমেই বলছি, বারেই বলছি যে আর্টিকেল 19 আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, কিন্তু এই স্বাধীনতাটা কিন্তু অনিয়ন্ত্রিত নয় যে আমরা যা খুশি তাই করতে পারি, বা এরকম নয় যে এই অধিকারগুলোর অর্থ এটা যে আমি এই অধিকারগুলো আলটিমেট বা অ্যাবসলিউটলি আমি কি করব, আমি এনজয় করব, তাতে যদি কারোর কোনো ক্ষতিও হয়, ঠিক আছে, আমি সেটা কি বলো আমি দেখবো না, ডোন্ট কেয়ার। এরকম নয় যে তুমি কারোর ক্ষতি করে তুমি এই অধিকারগুলো কি করবে বলো এক্সারসাইজ করবে, তুমি এনজয় করবে। নো, সেই অধিকার আমাদেরকে সংবিধান দেয়নি যে তুমি কারোর ক্ষতি করে এই অধিকারগুলো তুমি কি করবে বলো এনজয় করবে। ওকে, তো আর্টিকেল 19 যেখানে তোমাকে এই অধিকারটা দিচ্ছে ফ্রিডম অফ প্রফেশনস, ঠিক আছে, কিন্তু অবশ্যই তোমার যে বিজনেস, তোমার যে প্রফেশনস, তোমার যে অকুপেশন, সেটা কিন্তু কি হতে পারে নৈতিক হতে হবে। এরকম নয় যে তুমি এমন কোনো বিজনেস করছো, প্রফেশনস করছো যেটা হচ্ছে ইমোরাল। এক্সাম্পল কি দিচ্ছে, ট্রাফিক ইন উইমেন অ্যান্ড চিলড্রেন, মানে কি হিউম্যান ট্রাফিকিং। আর কি বলছে, ডেঞ্জারাস, মানে কি ক্ষতিকারক কোন একটা বিষয়, ঠিক আছে, যেরকম কি দিচ্ছে দেখো, হার্মফুল ড্রাগস অ্যান্ড এক্সপ্লোসিভ, ঠিক আছে। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু প্রহিবিটেড। তাহলে অবশ্যই তোমাকে পেশার অধিকার দেওয়া হচ্ছে, তোমাকে ব্যবসা বাণিজ্যের অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু অবশ্যই তোমার যে পেশা বা তোমার যে ব্যবসা বা যে বাণিজ্যটা, সেটা কিন্তু কি হতে হয় বলো, সেটা কিন্তু ক্ষতিকারক হলে হবে না, সেটা অনৈতিক হলে হবে না, ঠিক আছে। তো এখানে দেখো বলছে দ্য স্টেট ক্যান অ্যাবসলিউটলি প্রহিবিট দিস অর রেগুলেট দেম থ্রু লাইসেন্সিং, ঠিক আছে। আমরা জানি যে ড্রাগসের বা এক্সপ্লোসিভ, ঠিক আছে, যে কেমিক্যাল ফ্যাক্টরি গুলো রয়েছে, সেখানে কিন্তু কি করতে হয় বলো, গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে তোমাকে কি করতে হয়, সেই বিজনেস গুলো স্টার্ট করতে হয়। যেখানে কেমিক্যাল নিয়ে কি হচ্ছে বলো কাজ হচ্ছে, বা একটা ফ্যাক্টরি যেটা কেমিক্যাল ফ্যাক্টরি, তাহলে এরকম নয় যে কেমিক্যাল ফ্যাক্টরি আমি আমার মতো করে যে কোনো জায়গায় কি করতে পারি বলো খুলে দিতে পারি। তার জন্য কি রয়েছে, প্রপার লাইসেন্সিং সিস্টেম রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যুস রয়েছে। তাহলে এই যে ডেঞ্জারাস যেটা বলছে, সেই ডেঞ্জারাসটা কিন্তু তুমি বলতে পারো সেটা হিউম্যানের ক্ষেত্রেও হতে পারে, এনভায়রনমেন্টের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই এই বিজনেসগুলোর ক্ষেত্রে কেমিক্যাল বা যে বিষয়গুলো রয়েছে, এরকম যদি কোনো বিজনেস থাকে, তাহলে সেই বিজনেসগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রপার লাইসেন্সিং এর মাধ্যমে কি করতে পারো, সেই বিজনেস তোমাকে করতে হবে, ঠিক আছে। তো আর্টিকেল 19 যেখানে তোমাকে অধিকার দিচ্ছে ফ্রিডম অফ প্রফেশন, ব্যবসা বাণিজ্যের অধিকার, ঠিক আছে, পেশার অধিকার, কিন্তু এই অধিকারটার অর্থ এটা নয় যে তুমি কোনো অনৈতিক বা ক্ষতিকারক কোনো কি করবে বলো কাজ করবে। ওকে, এবং এখানেও বলে রাখি এই যে ফ্রিডম অফ প্রফেশনস, এই অধিকারটাকেও কিন্তু আমরা কি করতে পারবো, বিভিন্ন গ্রাউন্ডে আমরা এটাকে রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো। তো দেখো কি বলছে, দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য এক্সারসাইজ অফ দিস রাইট ইন দ্য ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক। তাহলে জনস্বার্থে আমরা এই যে অধিকার ফ্রিডম অফ প্রফেশন, এই অধিকারটাকে আমরা কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো। ওকে, আর কি বলছে দেখো, বলছে ফার্দার দ্য স্টেট ইজ এম্পাওয়ার্ড টু prescribe professional or technical qualification necessary for practicing any profession or carrying on any occupation, trade or business। তাহলে যেখানে কি বলছে দেখো, যে সরকার কি করতে পারে, কিছু পেশার ক্ষেত্রে, কিছু বিজনেসের ক্ষেত্রে, কিছু বাণিজ্যের ক্ষেত্রে টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করতে পারে। যেরকম একটা এক্সাম্পল দিই, যে আজকে আমি বা আমরা যদি কেউ মনে করি যে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে কি করবো, প্র্যাকটিস করব, অ্যাডভোকেট হিসেবে কাজ করব, কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ তার জন্য কিসের দরকার হয় বলো, ল ডিগ্রি। তাহলে ল ডিগ্রি যাদের কাছে রয়েছে তারাই কি করতে পারবে, ভারতবর্ষের আদালতে প্র্যাকটিস করতে পারবে। ওকে, সেরকমই দেখো এমবিবিএস ডিগ্রি না থাকলে আমরা কিন্তু কেউ প্র্যাকটিস করতে পারবো না, তাই না। তাহলে স্বাভাবিকভাবেই যেখানে বলছে যে সরকার চাইলে কি করতে পারে, কিছু পেশা, কিছু ব্যবসা, কিছু বাণিজ্যের ক্ষেত্রে টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করতে পারে, ঠিক আছে। তাহলে একমাত্র লিগ্যাল প্রফেশনে তারাই আসতে পারবে যাদের কাছে কি রয়েছে বলো, ল ডিগ্রি, ঠিক আছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে তারাই প্র্যাকটিস করতে পারবে যাদের কাছে কি রয়েছে বলো, ল ডিগ্রি রয়েছে, ঠিক আছে। এমবিবিএস ডিগ্রি যাদের রয়েছে তারাই কি করতে পারে বলো, তারাই হচ্ছে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে, তারাই একটা মানুষকে কি করতে পারবে, সুস্থ করে তুলতে পারবে। ওকে, তাহলে এরকমই বলছে যে সরকার চাইলে কি করতে পারে, এমন কিছু পেশা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করতে পারে। আর কি বলছে দেখো, বলছে ক্যারি অন বাই ইটসেলফ এনি ট্রেড
business, industry, service, whether to the exclusions of the citizen or otherwise। এবং কি বলছে যে সরকার কি করতে পারে, নিজেই কি করতে পারে, কোনো ব্যবসা বাণিজ্য শিল্প সার্ভিস সে কি করতে পারে বলো, ক্যারি করতে পারে। মানে কি সরকার নিজেই কি করতে পারে, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে। এবং বলছে কি সেই ট্রেড বিজনেস ইন্ডাস্ট্রি বা সার্ভিস থেকে সরকার কি করতে পারে, এক্সক্লুড করতে পারে নাগরিকদেরকে। এবং সেটা কি বলছে, কমপ্লিট অথবা পার্সিয়াল। তাহলে কমপ্লিট যদি বলি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মোনোপলি। কি বলি, স্টেট মোনোপলি। যেরকম কিছুদিন আগে পর্যন্ত আমরা বলতে পারি কি বলো, রেল। এই যে রেল সার্ভিস, এটা কিন্তু একমাত্র কি দিত বলো, গভর্নমেন্টই দিত। আজকে দেখো রেল সার্ভিস কিন্তু প্রাইভেট কিন্তু নয়, রেল সার্ভিস কি বলো, গভর্নমেন্ট। ক্লিয়ার? আজকে দেখো এয়ার সার্ভিস গভর্নমেন্টও আছে আবার প্রাইভেটও আছে, বাস সার্ভিস গভর্নমেন্টও আছে প্রাইভেটও আছে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাম দেখো গভর্নমেন্টও আছে প্রাইভেটও আছে। কিন্তু রেল দেখো যেখানে কি ছিল, স্টেট মোনোপলি, স্টেটই একমাত্র কি করতো, মানে সরকারই একমাত্র এই সার্ভিসটা দিত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে বলছে সরকার চাইলে কি করতে পারে, নিজেও কোনো ট্রেড বিজনেস ইন্ডাস্ট্রি সার্ভিস সে কি করতে পারে, পরিচালনা করতে পারে। ঠিক আছে, সরকার চাইলেও নিজেও কি করতে পারে, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে। এবং বলছে সেই ব্যবসা বাণিজ্য থেকে সরকার কি করতে পারে, নাগরিকদেরকে মানে প্রাইভেটদেরকে কি করতে পারে, এক্সক্লুড করতে পারে। যে মানে কি ওই ব্যবসা বাণিজ্য কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল করবে না। এবং সেই এক্সক্লুশনটা কি বলছে, কমপ্লিট অথবা পার্সিয়াল, কমপ্লিট অথবা পার্সিয়াল। তাহলে কমপ্লিট মানে কি, স্টেট মোনোপলি। যেরকম এক্সাম্পল আমরা দিতেই পারতাম যে রেল একমাত্র কি বলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সার্ভিসটা আমাদেরকে দিত। ওকে, তাহলে এই হচ্ছে ফ্রিডম অফ প্রফেশনের হচ্ছে রেস্ট্রিকশন। ঠিক আছে, যেখানে আমরা কি দেখলাম যে কিছু প্রফেশনস, কিছু বিজনেসের ক্ষেত্রে স্টেট কি করতে পারে, সরকার কি করতে পারে, টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করতে পারে। আর কি দেখলাম যে সরকার চাইলেও কি করতে পারে, নিজের উদ্যোগে কোনো ট্রেড বিজনেস ইন্ডাস্ট্রি সার্ভিস প্রোভাইড করতে পারে। এবং যে বিজনেস থেকে, যে সার্ভিস থেকে সরকার চাইলে কি করতে পারে, প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে এক্সক্লুড করতে পারে, কমপ্লিট অথবা পার্সিয়াল। তাহলে কমপ্লিট পার্সিয়াল মানে কমপ্লিট এক্সক্লুশন মানে কি, যেটা হচ্ছে স্টেট মোনোপলি, যার এক্সাম্পল আমরা দিতেই পারি যে রেলওয়ে সার্ভিস প্রোভাইডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু রেলের ক্ষেত্রে এখন আর আমরা সেটা বলতে পারি না, কারণ কিছু আমরা জানি যে রেলওয়ে সার্ভিস যেটা এখন প্রাইভেটের হাতে কি বলো চলে গেছে। ওকে, তো এই হচ্ছে বিষয় আজকের ক্লাস, আর্টিকেল 19। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আর্টিকেল 19 এর আলোচনা সম্পূর্ণ করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 20। তো এইভাবে আমি ধরে ধরে প্রত্যেকটা রাইট, প্রত্যেকটা আর্টিকেল আমি তোমাদের সাথে আলোচনা করব, যাতে খুব সহজে, খুব সুন্দরভাবে, যাতে তোমরা ফান্ডামেন্টাল রাইটস, যেটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে, যাতে তোমরা বুঝতে পারো, বুঝে উঠতে পারো। ওকে, এবং তার পাশাপাশি এটাই বলবো, জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। আনএকাডেমি লার্নিং অ্যাপ কিভাবে ডাউনলোড করবে তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি লার্নিং অ্যাপের লিংক দেওয়া রয়েছে, যে লিংক থেকে গিয়ে তোমরা ইজিলি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে আনএকাডেমির যে সাবস্ক্রাইব কোর্স WBCS এর উপর, পিএসসি এসআই ফুডের উপর, সেই কোর্সগুলোতে জয়েন করে তোমরা তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে আরো ভালো, আরো মজবুত করে তুলতে পারবে। আর আনএকাডেমিতে পড়াশোনার যে বিষয়টা, সেটা সম্পূর্ণভাবে তোমার স্বাধীনতা, যেখানে তুমি তোমার টাইম, তুমি তোমার এডুকেটর, তুমি তোমার কোর্স ব্যাচ চুজ করে তুমি কি করবে, এখানে পড়াশোনা করবে। এবং তুমি নিজেকে কি করতে পারবে, সেলফ চেক করতে পারবে, নিজেই নিজেকে পরীক্ষা করতে পারবে যে তুমি কতটা তৈরি হয়েছো, তোমার কোথায় তোমার দুর্বলতা রয়েছে। তো সেগুলো কি করে চেক করবে, তার জন্য কুইজ রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, যেগুলো তোমাকে হেল্প করবে এটা বোঝার ক্ষেত্রে যে তুমি কতটা তৈরি হয়েছো। এবং কোথাও যদি কোনো অসুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে, তার জন্য কি রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে তুমি লাইভ ক্লাসে কি করতে পারবে, তুমি তোমার এডুকেটরের সাথে ডাউট ক্লিয়ার করতে পারবে। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ আনএকাডেমির কি বলো সাবস্ক্রিপশন প্ল্যান। এবং বলে রাখি, এই যে আনএকাডেমি থেকে যে কোর্সগুলো লঞ্চ করা হয়, সেই কোর্সগুলো কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতে, মানে কি যেখানে একটা সিলেবাস কে ফলো করে কি করা হবে, যেখানে প্রত্যেকটা কোর্স হচ্ছে আলোচনা হবে, প্রত্যেকটা সাবজেক্ট। এরকম নয় যে খেয়াল খুশি মতো হ্যাপাজায়াটলি ঠিক আছে আলোচনা হবে, তা নয়। তো স্ট্রাকচার্ড কোর্স মানে হচ্ছে যেখানে নির্দিষ্ট সিলেবাসের ওপর কি করা হবে, যেখানে তোমাদের পড়ানো হবে, তোমাদের গাইড করা হবে। ওকে, এবং আরো গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ, যেটা তোমাকে হেল্প করবে তোমার ইন্টারভিউ
প্রিপারেশনের ক্ষেত্রে। তোমাকে তো এখানে আমরা প্রিলিমসের জন্য অ্যাসিস্ট করছি, তোমাকে আমরা মেন্সের জন্য অ্যাসিস্ট করছি, কিন্তু দরকার হয় ইন্টারভিউয়ের জন্য যে ইন্টারভিউতে তোমার অ্যাটিটিউড কি হবে, ইন্টারভিউতে একটা প্রশ্ন যখন তোমাকে করা হবে তার মডেল অ্যান্সার তোমার কি হবে, তো সেইগুলো আমাদের একটু কি হতে হয় বলো, আমাদেরকে জেনে যেতে হয়। তো তার জন্য আনএকাডেমির যারা এক্সপিরিয়েন্স, যারা এডুকেটর যারা রয়েছেন এবং যারা সিভিল সার্ভেন্ট রয়েছেন, তারা তোমাদেরকে কি করবেন, এই বিষয়ে গাইড করবে যে ইন্টারভিউটা তোমরা কিভাবে দেবে। সেখানে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের মানে ডেলিভারেবল, ঠিক আছে, একটা প্রশ্নের ক্ষেত্রে কি হবে প্রপার, তো সেই বিষয়ে হচ্ছে তোমাকে এখান থেকে গাইড করা হবে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিপি, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এবং বলে রাখি, এই সমস্ত সুযোগ সুবিধা যা দেখতে পাচ্ছ, যা আমি তোমাকে বলছি, সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে আনএকাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে। তো উই রেকমেন্ড আইদার ইউ টেক 12 মান্থ অর 24 মান্থ সাবস্ক্রিপশনের ভ্যালুটা দেখতে পাচ্ছ, কিন্তু এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে এই কোডটা rahul101। so rahul101, this is my code. If you use this referral code, you get maximum 10% discount on your subscriptions. ওকে, এবং এই সাবস্ক্রিপশনসটা তোমরা ইএমআই তেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে অবশ্য একটু অপশনটা লিমিটেড, কারণ এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ডেই তোমরা এটা দিতে পারবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক। ওকে, তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, মেক ইউর রুটিন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন, ঠিক আছে। এবং এর পাশাপাশি ডাব্লিউবিপিএসসি জিএস 101 এই যে চ্যানেল তোমরা দেখতে থাকো, পড়াশোনা করতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট।